আমরা অনেকেই মোটিভেশনাল ভিডিও দেখতে ভীষণ পছন্দ করি। যখনই একটু সময় পাই ইউটিউব খুলে মোটিভেশনাল ভিডিও দেখতে শুরু করি, বা ইনস্টাগ্রামে গিয়ে মোটিভেশনাল কোর্স, শর্টস এসব দেখতে শুরু করে দিই। দিনের শুরুতে হোয়াটসঅ্যাপে কিছু মোটিভেশনাল কোর্স বা ভিডিওস পাঠিয়ে খুব ভালো ফিল করি আমরা। আবার আমরা অনেকে আছি যারা রাতে শুতে যাওয়ার আগে মোটিভেশনাল ভিডিও দেখে শুতে যাই। মানে মোটিভেশনাল ভিডিওটা দেখার পরে আমরা হাইলি মোটিভেটেড হয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন ঘুম থেকে উঠে আমাদের মোটিভেশনও ফিকে হয়ে যায়, আর আমরা ভুলেও যাই যে আলটিমেটলি আমরা কি শিখেছিলাম, এবং আমাদের জীবন যেরকম কাটছিল সেরকমই চলতে থাকে উইদাউট এনি চেঞ্জেস। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখি যে ভিডিওগুলো দেখে আমরা হাইলি মোটিভেটেড হয়ে গেছিলাম সেই ভিডিওগুলো আমাদের লাইফে সেরকম কোনো ইম্প্যাক্ট আনতে পারেনি। কিন্তু কেন? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মোটিভেশন ভার্সেস ডিসিপ্লিন। আমরা আলোচনা করব যে কোন জিনিসটা আমাদের লাইফে সব থেকে ইম্পর্টেন্ট, মোটিভেশন নাকি ডিসিপ্লিন। আমরা দেখব কি করে মোটিভেশনের লুপ থেকে নিজেদেরকে বের করে এনে নিজেরা ডিসিপ্লিনড হতে পারি, আর তার মধ্যে দিয়ে লাইফে গ্রোথ এবং প্রসপেরিটিকে ওয়েলকাম করতে পারি। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস বিগিন। আই হোপ ইন দ্য এজ অফ ইনফরমেশন রেভলিউশন মোটিভেশন কি সেটা আলাদা করে এক্সপ্লেন করতে লাগবে না, কারণ আমরা জানি ইউটিউব খুললেই আমাদের সামনে মোটিভেশনাল ভিডিওস, পডকাস্ট চলে আসে। সো এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমরা দেখব যে মোটিভেশন লং টার্মে গিয়ে কেন সাস্টেইন করে না, কেন তার পরিবর্তে ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ। এর প্রধান কারণ মোটিভেশন হচ্ছে ইমোশন ড্রিভেন। দিনের শুরুতে একটা মোটিভেশনাল ভিডিও দেখে হাইলি মোটিভেটেড ফিল করছিলাম। তার কারণ ওই ভিডিওটা আমার মধ্যে একটা পজিটিভ ফিলিং তৈরি করেছিল, বা আমার ইমোশনসকে একটা পজিটিভ বুস্ট দিয়েছিল। সারাদিন নানান রকম পরিস্থিতি ও ডিস্ট্রাকশনস ফেস করার মধ্যে দিয়ে আমার মধ্যে যে পজিটিভ ফিলিংটা সকালে কাজ করছিল সেটা কিন্তু আস্তে আস্তে ফিকে হয়ে যাবে, এবং দিন শেষ হতে হতে আমি যে হাই এনার্জিটা ফিল করছিলাম দিনের শুরুতে সেটাও আস্তে আস্তে ড্রেইনড আউট হয়ে যাবে। দিনের শেষে গিয়ে আমি দেখবো আমার জীবনযাত্রায় তো কোনো পরিবর্তন আসেইনি, এবং আমার পারফরমেন্সেরও কোনো ইমপ্রুভমেন্ট হয়নি বাই ওয়াচিং দ্যাট মোটিভেশনাল ভিডিও। সাইকোলজিস্টরা মোটিভেশনকে দুটো ভাগে ভাগ করেছে, এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক। এক্সট্রিনসিক মোটিভেশন আমাদের ভিতর থেকে আসে না, এটা বাইরের কোনো সোর্স থেকে আসে। কোনো একটা কাজ করলে বিনিময়ে আমি কিছু একটা পাবো, বা অঙ্ক ক্লাসে স্যারের হাতে যাতে মার খেতে না হয় তাই প্রত্যেকটা হোম টাস্ক আমি করে এনেছি। কিন্তু অঙ্ক যে আমার খুব একটা পছন্দের সাবজেক্ট তা নয়, বা অঙ্ক করতে আমার ভালো লাগে তাই করেছি এমনটা নয়। এসব ক্ষেত্রে যে মোটিভেশনটা কাজ করছে সেটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন, কারণ সেটা সোর্সটা কিন্তু আমাদের ভিতরে নেই, এটা কোনো একটা বাহ্যিক সোর্স থেকে আসছে। স্টাডি বলছে এক্সট্রিনসিক মোটিভেশনের ক্ষেত্রে ডোপামিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডোপামিন কি সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপাতত এটুকু জানলেই চলবে যে ডোপামিন একটা নিউরো ট্রান্সমিটার, যেটাকে প্লেজার হরমোনও বলা হয় বা প্লেজার কেমিক্যালও বলা হয়। যে কাজগুলো করলে আমরা প্লেজার পাই বা আমাদের ভালো লাগে, সেই কাজগুলো করার সময় আমাদের ব্রেনে ডোপামিন রিলিজড হয়, বা সেই কাজগুলো করার পরে যে রিওয়ার্ডটা আমরা পাবো সেই রিওয়ার্ডটা আমরা অ্যান্টিসিপেট করলেও কিন্তু আমাদের ব্রেনে ডোপামিনটা রিলিজড হয়। আমরা যখন কোনো মোটিভেশনাল ভিডিও দেখি বা মোটিভেশনাল স্পিচ শুনি তখন আমাদেরও মনে হয় যে আমরাও আমাদের লাইফের গোলস গুলো অ্যাচিভ করব, আমরা লাইফে কিছু করব, আমাদের লাইফে কিছু পজিটিভ চেঞ্জেস আসবে, আমরাও এরকম ভাবেই সাকসেসফুল হব। আর এর ফলে আমাদের মধ্যে একটা পজিটিভ ফিলিং কাজ করে। আর যখনই আমরা আমাদের সাকসেসকে মনে মনে অ্যান্টিসিপেট করছি বা মনে মনে ভাবছি যে আমরা সাকসেসফুল হচ্ছি বা আমাদের গোলগুলোকে অ্যাচিভ করছি, তখন কিন্তু ডোপামিন রিলিজড হচ্ছে আমাদের ব্রেনে। তার ফলে ওই মোমেন্টে কিন্তু আমরা হাইলি এনার্জাইজড ফিল করছি বা আমরা খুব এক্সাইটেড হয়ে পড়ছি। কিন্তু বাস্তবে এটা একটা ট্রানজিয়েন্ট স্টেট, খুবই ক্ষণস্থায়ী এটা। তার কারণ এক্সট্রিনসিক মোটিভেশন ইমোশনালি ডিপেন্ডেন্ট, এটা আমাদের ফিলিংস এর উপর খুবই নির্ভরশীল। আমাদের যদি মুড অফ থাকে, আমরা যদি স্যাড থাকি বা স্ট্রেসড থাকি, তাহলে কিন্তু এই মোটিভেশনটা তখন ডিসঅ্যাপিয়ার করে যায়। সবসময় এমন কিছু এক্সটার্নাল ট্রিগার দরকার, যেমন বই, মোটিভেশনাল ভিডিও, মোটিভেশনাল স্পিচ, যেগুলোর মধ্যে দিয়ে এটা আমাদেরকে ডোপামিন হিট দিতে পারবে। যখনই এই সোর্সেসগুলো আমাদের কাছে থাকবে না, তখনই কিন্তু এই মোটিভেশনের লেভেলটা আস্তে আস্তে কমে যাবে। কোনো ডিফিকাল্ট সিচুয়েশন এলে এই মোটিভেশন কিন্তু আস্তে আস্তে ফেড হয়ে যায়, কারণ এটা পুরোপুরি আমার ফিলিংস বা ইমোশনস এর উপরে দাঁড়িয়ে রয়েছে। এটার জন্য আমি কোনো সিস্টেম ডেভেলপ করতে পারিনি যেটা ডিফিকাল্ট টাইমে একে পুশ করতে পারবে। 2024 শেষ হয়ে 2025 শুরু হওয়ার আগে আমরা অনেক মোটিভেশনাল ভিডিওস দেখেছি, মোটিভেশনাল স্পিচেস শুনেছি, এবং ডিসাইড করেছি যে আমাদের লাইফে কিছু চেঞ্জেস আনবো। আমরা অনেকেই নিউ ইয়ার রেজলিউশনস অ্যাডপ্ট করেছি। এটা মার্চ মাস চলছে, জানুয়ারি মাসে আমরা নিউ ইয়ার রেজলিউশনস নিয়েছিলাম।
আজকের দিনে দাঁড়িয়ে কে কে নিজের নিউ ইয়ার রেজলিউশনস প্রপারলি ফলো করছো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমাদের মধ্যে অলমোস্ট 90% মানুষ হয়তো ভুলেই গেছি যে কি কি নিউ ইয়ার রেজলিউশনস আমরা জানুয়ারি মাসে নিয়েছিলাম। এক্সিকিউশন তো দূরের কথা। এবার দেখবো ইন্ট্রিনসিক মোটিভেশন কি। কোন একটা কাজ আমরা যদি ইন্টারনাল ইন্টারেস্ট বা ভ্যালিউজ এর উপর বেস করে করি, তাহলে তার পিছনে যে মোটিভেশনটা কাজ করছে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। সেই কাজটা আমি করছি তার কারণ আমার কাজটা করতে ভালো লাগে। এন্ড রেজাল্ট কি হবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি ওই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে ভালোবাসি। এটা সোর্স কিন্তু একেবারেই ইন্টারনাল, এটা একদম আমার ভিতর থেকে আসছে। কেউ হয়তো ট্রেকিং করতে পছন্দ করে, তো ট্রেকিং এর পরে সে যে ডেস্টিনেশনে পৌঁছাবে ডেফিনেটলি সেটা হয়তো খুবই অ্যাট্রাকটিভ, বাট সে ওই যে প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকেও কিন্তু এনজয় করছে। তো এর জন্য যে মোটিভেশনটা কাজ করছে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। কারণ তার ফোকাসটা শুধুমাত্র রিওয়ার্ড নয়, যে জার্নিটার মধ্যে দিয়ে সে যাচ্ছে সেটাকেও কিন্তু সে সিমিলারলি এনজয় করছে। 1985 এর সেলফ ডিটারমিনেশন থিওরির মতে ইন্ট্রিনসিক মোটিভেশনের পিছনে 3টে সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে। নাম্বার 1, অটোনমি। ধরো তুমি নতুন কোনো একটা স্কিল শিখতে চাও, তো সেটার প্রতি তোমার একটা ভালো লাগা বা ইন্টারেস্ট আছে বলেই তুমি শিখতে চাইছো, কেউ তোমাকে এক্সটার্নালি ফোর্স করছে না, তুমি নিজে থেকেই এটা শিখতে চাইছো। নাম্বার 2, কম্পিটেন্স। আমরা অনেকেই চ্যালেঞ্জেস ফেস করতে ভালোবাসি বা টাফ কিছু নিয়ে কাজ করতে ভালোবাসি। ডিফিকাল্ট কোনো প্রবলেম সলভ করতে পারলে আমাদের মধ্যে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন কাজ করে। এটাও ইন্ট্রিনসিক মোটিভেশনের পিছনে একটা ড্রাইভিং ফোর্স। নেক্সট, রিলেটেডনেস অর কানেক্টিং উইথ আ পারপাস অর কমিউনিটি। একজন সায়েন্টিস্ট একটা পার্টিকুলার বিষয় নিয়ে রিসার্চ করছে শুধুমাত্র কিন্তু টাকার জন্য নয়। কোনো একটা ফিল্ডে তার ওই রিসার্চ একটা হিউজ লেভেলের চেঞ্জ আনতে পারে বা একটা রেভলিউশন নিয়ে আসতে পারে। মানব সভ্যতার কোনো একটা বড় সমস্যার হয়তো সমাধান ঘটাতে পারে তার এই রিসার্চ। এবার আমরা দেখব মোটিভেশনের থেকেও যে জিনিসটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, সেটা ডিসিপ্লিন। ডিসিপ্লিন ইজ হোয়াট কিপস ইউ গোয়িং ইভেন ওয়েন মোটিভেশন ডিসঅ্যাপিয়ার্স। মোটিভেশন ফুরিয়ে যাওয়ার পরেও যে জিনিসটা আমাদেরকে এগিয়ে নিয়ে যায় সেটা হচ্ছে ডিসিপ্লিন। মোটিভেশন বেশিক্ষণ সাস্টেইন না করলেও ডিসিপ্লিন কেন করে, তার প্রধান কারণ ডিসিপ্লিন ইজ হ্যাবিট ড্রিভেন। ডিসিপ্লিন তৈরি হয় হ্যাবিট বা অভ্যেসের মধ্যে দিয়ে। এটা আমাদের ইমোশনস এর উপর ডিপেন্ডেন্ট নয়। একে কন্ট্রোল করে আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স, আমাদের ব্রেনের সেই অংশটা যা লং টার্ম প্ল্যানিং, সেলফ কন্ট্রোল, ডিসিশন মেকিং এর জন্য রেসপন্সিবল। আর এই কারণেই ডিসিপ্লিন ইমোশনস এর উপরে নয়, হ্যাবিট লুপের উপরে ডিপেন্ডেন্ট। কোনো একটা হ্যাবিট বা অভ্যেস একবার তৈরি হয়ে গেলে আমাদের ব্রেন সেই কাজটাকে রুটিন মাফিক অটোমেটিক্যালি করতে চায়, যাতে সে তার এনার্জিটাকে সেভ করতে পারে। আর এই কারণেই ডিসিপ্লিন লং টার্মে গিয়েও সাস্টেইন করে যায়। একজন ডিসিপ্লিন রাইটার কিন্তু প্রত্যেক দিন লেখার চেষ্টা করে, ইভেন সেই দিনগুলোতেও যে দিনগুলোতে সে মোটিভেটেড বা ইন্সপায়ার্ড ফিল করছে না বা তার মুড ভালো নেই। কারণ ডিসিপ্লিন তাকে একটা সিস্টেম ডেভেলপ করতে সাহায্য করে, যে সিস্টেমে তার ওই লেখার হ্যাবিটটা ডেভেলপ হয়। লাইফে সাকসেসফুলি এগিয়ে যাওয়ার জন্য ইন্ট্রিনসিক মোটিভেশন এবং ডিসিপ্লিন, এই দুটো জিনিসের কম্বিনেশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমরা কয়েকটা সায়েন্টিফিক ওয়েজ নিয়ে আলোচনা করব যেগুলো ফলো করলে আমরা ডিসিপ্লিন হতে পারি। তো যারা এই পর্যন্ত দেখেছো তারা যদি শেষ অবধি না দেখো তাহলে কিন্তু এই ভিডিওটা দেখাই বৃথা হয়ে যাবে। সো স্টে টিউনড। আর যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের লাইফে কিছু ভ্যালু এড করে যাচ্ছে, তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্রথম স্টেপ, চেঞ্জ ইউর আইডেন্টিটি। মনে করো তুমি এক্সারসাইজ করতে চাও, তো সেক্ষেত্রে তোমার অভ্যেস বা হ্যাবিট বদলানোর সাথে সাথে তোমার নিজের আইডেন্টিটিটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তুমি তোমার একটা সেলফ ইমেজ তৈরি করো যেখানে তুমি মনে মনে ভাবো যে আই এম এ হেলদি অ্যান্ড ফিট পারসন। তুমি যখনই তোমার মাইন্ডসেটটাকে শিফট করছো তখনই তোমার জন্য কিন্তু এই হ্যাবিটটাকে অ্যাডাপ্ট করাটা অনেকটা ইজি হবে। রিসার্চ বলছে আমরা যদি আমাদের হ্যাবিটগুলোকে আমাদের সেলফ ইমেজের সাথে অ্যালাইন করে দিতে পারি, তাহলে সেই জিনিসটা ডিসিপ্লিনড ওয়েতে আমাদের লাইফে এক্সিকিউট করা অনেকটাই ইজিয়ার হয়ে যায়। যখনই আমি ভাববো যে আমি একজন হেলদি অ্যান্ড ফিট পারসন, তখন এই গুড হেলথ অ্যান্ড ফিটনেসটাকে মেনটেন করার জন্য কিন্তু আমাকে এক্সারসাইজ করতে হবে, কারণ আমি জানি এক্সারসাইজ না করলে আমি হেলদি বা ফিট থাকতে পারবো না। সেকেন্ড স্টেপ, ডেভেলপ সেলফ অ্যাকাউন্টেবিলিটি। নিজের প্রোগ্রেসকে ট্র্যাক করো, সেটা জার্নালিং বা ডায়েরি রাইটিং এর মধ্যে দিয়ে হতে পারে, বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপস এর মধ্যে দিয়েও হতে পারে। হ্যাবিটিকা, স্ট্রিক্স, নোশন এগুলো খুবই এফেক্টিভ অ্যাপস। তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এগুলো একটু সার্চ করে দেখতে পারো। তুমি তোমার কোনো একজন বিশ্বস্ত বন্ধু যাকে ভরসা করা যায় তাকে তোমার প্রোগ্রেসের কথা বলো
এবং তার প্রতি তুমি নিজেকে অ্যাকাউন্টেবল করে দাও। তাকে বলো যে তুমি যদি কোনো কারণে নিজের এই হ্যাবিট থেকে বিচ্যুত হয়ে যাও, তাহলে সে যাতে তোমাকে রিমাইন্ড করিয়ে দেয় বা সে যাতে তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি নিজের হ্যাবিট থেকে কিন্তু ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছ বা অফ দ্য ট্র্যাক হয়ে যাচ্ছ। থার্ড স্টেপ, ট্রেন ইউর উইল পাওয়ার। সেলফ কন্ট্রোল বা উইল পাওয়ার কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, দ্য ওয়ার্ল্ড ফেমাস মার্শমেলো এক্সপেরিমেন্ট, যেখানে দেখা যাচ্ছে ডিলেড গ্র্যাটিফিকেশন বা সেলফ কন্ট্রোল জীবনে সাকসেসফুল হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টাডিজ বলছে সেলফ কন্ট্রোল ইজ লাইক আ মাসল। যত তুমি এই জিনিসটাকে প্র্যাকটিস করবে তত তোমার এই মাসলটা গ্রো করবে। ছোট্ট ছোট্ট ডিসিপ্লিনড অ্যাকশন তোমার উইল পাওয়ারকে কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি করতে পারে ওভার দ্য টাইম। প্রত্যেকদিন যদি 10 মিনিটও মেডিটেশন করা যায়, সেটা আমাদের সেলফ কন্ট্রোল বা ইম্পালসকে ইনক্রিজ করে। কোল্ড শাওয়ার আমাদের মেন্টাল রেজিলিয়েন্স বা টলারেন্স টু ডিসকমফোর্টকে বাড়িয়ে দেয়। হেলদি খাবার খাওয়া, এই স্টেপস গুলো কিন্তু আমাদের সেলফ কন্ট্রোলের মাসেলটাকে আরো বেশি স্ট্রঙ্গার করে দেয়। ফোর্থ স্টেপ, রিডিউস ডিসিশন ফ্যাটিগ। তোমার হাতে যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্য আগে থেকেই প্ল্যান করে রাখো, যাতে শেষ মোমেন্টে গিয়ে ডিসিশন মেকিং এর জন্য আননেসেসারিলি টাইম ওয়েস্ট করতে না হয়। কারণ প্রত্যেকটা ডিসিশন নেওয়ার জন্য আমাদের ব্রেন কিন্তু কিছুটা এনার্জি কনজিউম করে। আমাদের দৈনিক কাজগুলোর জন্য আমরা যদি আগে থেকে প্ল্যান করে না রাখি, তাহলে সারাদিন ধরে ওই কাজগুলো করতে গেলে আমাদেরকে বারবার করে প্ল্যান করতে হবে, আর এতে আমাদের ব্রেনের প্রচুর এনার্জি ড্রেইনড হয়ে যাবে। তার ফলে ব্রেনের অপটিমাল পারফরমেন্স কিন্তু বিঘ্নিত হবে। স্টিভ জবস গুরুত্বপূর্ণ ডিসিশনস এর জন্য নিজের মেন্টাল এনার্জিকে বাঁচিয়ে রাখতে প্রত্যেকদিন একই রকমের আউটফিট ইউজ করতেন, যাতে ড্রেস সিলেকশনের জন্য তার মেন্টাল এনার্জি ড্রেইনড না হয়। অনেক সিইও বা অ্যাথলিটস খুব মিনিমালিস্টিক লাইফ লিড করেন টু সেভ দেয়ার মেন্টাল এনার্জি। তাই চেষ্টা করো নিজের আননেসেসারি ছোট্ট ছোট্ট কাজগুলোকে অটোমেট করে দেওয়ার। প্ল্যান ইউর ডে ইন অ্যাডভান্স। কালকের কাজগুলোর জন্য আজকে থেকেই প্ল্যান করে রাখো। যেমন ধরো তুমি এক্সারসাইজ করতে চাও, তো এক্সারসাইজের জন্য একটা পার্টিকুলার টাইম স্লট তুমি রাখো, যাতে প্রত্যেকদিন তোমাকে ভাবতে না হয় যে কোন সময় আমি এক্সারসাইজ করবো। এমন একটা টাইম তুমি ফিক্স করে রাখো যে ওই টাইমটা এলেই তোমার মনে হয় যে আমি এই টাইমটা এক্সারসাইজ করবো, অন্য আর কোনো কাজ করবো না। ফলে তোমার কিন্তু সারাদিনের মধ্যে মাথায় ওই এক্সারসাইজের চিন্তাটা আসবে না। যখন সময় হবে তখন তুমি অটোমেটিক্যালি এক্সারসাইজ করবে। নেক্সট, ইউজ 2 মিনিট রুল। যে কোনো হ্যাবিট ফর্মেশনের ক্ষেত্রে প্রথম স্টেপটা ইজি হওয়া খুব গুরুত্বপূর্ণ। প্রথম স্টেপটা যদি খুব ডিফিকাল্ট হয়, তাহলে কিন্তু হ্যাবিট ফর্মেশনের ক্ষেত্রে একটা বাধা ক্রিয়েট হতে পারে। সাপোজ তুমি মেডিটেট করতে চাও, কিন্তু তোমার মনে হচ্ছে যে তুমি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারবে না, এটা তোমার কাছে খুব ডিফিকাল্ট হবে। তো এক্ষেত্রে তুমি বেশি বড় টার্গেট সেট না করে ঠিক করো যে জাস্ট 2 মিনিট তুমি চোখ বন্ধ করে মেডিটেট করার চেষ্টা করবে। এর ফলে তোমার কাছে কিন্তু স্টার্টিংটা খুব ইজি হয়ে যাচ্ছে। এই স্টার্টিং পয়েন্টটা যখনই ইজি হয়ে যাবে, তখন হ্যাবিটটা শুরু করা তোমার কাছে আরো বেশি ইজিয়ার হয়ে যাবে। আমাদের অনেক কাজ থাকে যেগুলো করতে জাস্ট 2 মিনিটেরও কম সময় লাগে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে সেই জিনিসটাকে পেন্ডিং করে রেখেছি বা জমিয়ে রেখে দিয়েছি। এরকম কাজগুলোকে আইডেন্টিফাই করো, একটা লিস্ট বানাও যে কোন কাজগুলো করতে 2 মিনিটেরও কম সময় লাগে। ইমিডিয়েটলি সেগুলো করে ফেলো। তার 2 মিনিট রুল এবং প্রোক্রাস্টিনেশন নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, যেখানে কম্প্রিহেন্সিভলি আমি 2 মিনিট রুল নিয়ে ডিসকাস করছি, যেটা ভীষণ এফেক্টিভ। লাস্ট স্টেপ, বিল্ড স্ট্রং হ্যাবিটস। স্টাডিজ বলছে হ্যাবিটস রিডিউস দ্য নিড ফর উইল পাওয়ার। একটা বিহেভিয়ারকে ব্রেন যখন অটোমেট করে দেয়, তখন সেটা হ্যাবিটে কনভার্টেড হয়ে যায়, তখন সেটা এফর্টলেসলি হয়। এই জন্য কিউ, রুটিন এবং রিওয়ার্ড সিস্টেমের মধ্যে দিয়ে স্ট্রং হ্যাবিটস ডেভেলপ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাবিট ফরমেশনের ক্ষেত্রে কিউ, রিওয়ার্ড সিস্টেম এগুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে ইন ডিটেল আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, যেখানে অ্যাটমিক হ্যাবিটস বইটা থেকে আমি সায়েন্টিফিক ওয়েজ অফ হ্যাবিট ফরমেশন এবং কিভাবে আমরা লাইফে পজিটিভ হ্যাবিটস অ্যাডপ্ট করতে পারি ও নেগেটিভ হ্যাবিটস থেকে নিজেদেরকে বার করে আনতে পারি সেটা নিয়ে ইন ডিটেল ডিসকাস করেছি। প্লিজ ভিডিওগুলো দেখো এবং নিজের লাইফে কিছু পজিটিভ চেঞ্জেস আনার চেষ্টা করো।